নেপা ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন থানা কেন্দ্রীয় ছাত্র দলের সহসাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক সহ আমার উপস্থিত মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সেই সকাল থেকে শুরু হয়েছে, এটা শেষ অনুষ্ঠান না, এই ইউনিয়নের শেষ অনুষ্ঠান, এরপরে আরো প্রোগ্রাম আছে। তো একটু আমরা যেমন ক্লান্ত, আপনারাও অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। শুরুতে আমি বলে রাখি, আমার আশা এখানে বিলম্ব হওয়ার জন্য একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করি যে সেন্টার কমিটি এখানে গঠিত হবে, আপনারা গঠন করবেন এমন ব্যক্তিদের দিয়ে করবেন যাদের পূর্বে নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে, যাদের কথা অত্র এলাকার সবাই শুনে মানে, যাদের কথা এবং কাজে আমাদের ভোট পাশে, এইরকম ব্যক্তিদের দিয়ে আপনারা কমিটিটা করবেন, পারবেন তো? আর এই কমিটিতে আপনারা পুরুষদের থেকে মা বোনদের নাম বেশি দিবেন, কারণ আমাদের এই বয়স্ক পর্যায়ে পুরুষদের থেকে মহিলা ভোটার বা মা বোনদের ভোট কিন্তু বেশি, এটা জানেন আপনারা? মা বোনরা জানেন তো? আপনাদের ভোট আমাদের পুরুষদের থেকে বেশি, এটা জানেন আপনারা? অতএব যে কোনো কমিটিতে পুরুষদের থেকে মা বোনদের নাম বেশি আসা উচিত নাকি, যদি ভোটার অনুপাত করেন। অতএব কমিটিতে আমাদের মা বোনদের প্রাধান্য দিবেন। মেম্বার সাহেব শুনছেন? সম্মানিত উপস্থিতি, এই কমিটির প্রধান বা প্রথম কাজ হবে আমাদের এই কেন্দ্র ভিত্তিক এজেন্ট নিয়োগ দেওয়া। পুরুষ 8 জন এবং মহিলা 8 জন এজেন্ট আপনারা নিয়োগ দিবেন, যত দ্রুততম সময়ের মধ্যে পারেন। নাম, ফোন নাম্বার, ছবি সহ ভোটার আইডি কার্ড। পারবেন না? ইনশাআল্লাহ। আর এখানে আমাদের পুরুষ 200 জন স্বেচ্ছাসেবক এবং মা বোনদের থেকে সর্বনিম্ন 100 জন স্বেচ্ছাসেবক টিম তৈরি করবেন। তাদের নাম, ফোন নাম্বার আমাদের কাছে দিবেন। তাদের প্রধান দায়িত্ব হবে প্রচার প্রচারণা করা, ভোটের দিন ভোটারদের আনা নেওয়া করা, ভোটার স্লিপ প্রদান করা সহ এই সেন্ট্রাল কমিটি যেভাবে তাদেরকে পরিচালিত করবে সেভাবে কাজ করা হবে তাদের দায়িত্ব। আর আপনারা বিশেষ করে প্রত্যেকটা বাউলি মোহাম্মদপুরের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমিটি করবেন। যেই পাড়া যাদের বাসস্থান সেই পাড়ার বাসিন্দাদের দিয়ে কমিটি করবেন। পারবেন তো? একটু জোরে বলেন। মা বোনেরা পারবেন তো? দেখেন, আমি আপনাদের সন্তানের মতো। আপনারা জানেন যে এই নেপা ইউনিয়নে আমি কিন্তু জন্ম হয়েছে, আমার এসবিকে ইউনিয়নে বাড়ি, কিন্তু জন্ম কিন্তু এই ইউনিয়নে, নেপা ইউনিয়নে। আপনারা এখানে জানেন কাঞ্চনপুর আমার মামা বাড়ি বা নানা বাড়ি, জানেন অনেকে? মা বোনরা জানেন অনেকে? তো এই ইউনিয়নের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ থাকবে বা আলাদা একটা দুর্বলতা থাকবে। ঠিক তেমনই ভাবে আমার কাছে কিন্তু আপনাদেরও একটা দাবি থাকবে, থাকবে না? অতএব আপনাদের এই সন্তান যেন নির্বাচনে ভালো করে, আপনারা সেই চেষ্টা করবেন। পারবেন তো? এখানে যারা উপস্থিত আছেন সবাই নেতাকর্মী, সমর্থক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবার আগে সবার নিজ পরিবারটাকে ঠিক করবেন।
হাত তুলে কথা দেন, পারবেন তো? ধন্যবাদ। আপনারা যদি নিজেকে মনে করেন যে আপনি মেহেদী হাসান রনি, আপনি ক্যান্ডিডেট, এবং সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আমাদের এই সেন্টারে ভোটের অভাব হবে না। পারবেন তো এটা করতে? সম্মানিত উপস্থিতি, আমাদের বিএনপির ভোট বাদেও আমাদের সাধারণ ভোট লাগবে না? জোরে বলেন, লাগবে তো? তো সাধারণ মানুষের কে বলবেন যে আমরা এখন থেকে আপনাদের বিপদে আপদে পাশে থাকবো, আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। শেষে বলবেন যে আমাদের পক্ষে যেন ভোটটা দেয়, ধানের শীষে যেন ভোটটা দেয়। পারবেন না বলতে? তো ধানের শীষে ভোট চাওয়ার সময় হয়তো সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে যে আমি তোমাদেরকে কেন ভোট দিব, বলতে পারে না? জোরে বলেন, বলতে তো পারে। তখন উত্তরে বলবেন আমি এখন যা যা বলবো এই কথাগুলো সাধারণ মানুষকে বলবেন। সেটা হচ্ছে সবার আগে বলবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাই বা আপনাদের সেবা করার সুযোগ পাই, সবার আগে যে কাজটি করব, আমরা আমাদের মাঝে যেসব মা বোনেরা অসচ্ছল আছেন, সংসার ঠিক মতো চালাতে পারেন না, তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডের আওতায় আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ এগুলা বিনামূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমাদের এখানে উপস্থিত যে সকল বেকার ভাই ও বোনেরা আছেন, আপনাদের জন্য 1 বছর বেকার ভাতার ব্যবস্থা করা হবে। শুধু ভাতা না, সেই সাথে সাথে আপনাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যেই কাজে পারদর্শী সেই কাজে তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে তারা ভালোভাবে তার জীবিকা নির্বাহ করতে পারে। বলতে পারবেন না সব কথা? আমরা কথা দিয়েছি আমরা নির্বাচিত হওয়ার পরে 1 থেকে 1.5 বছরের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। আমাদের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের আমরা মাসিক সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের বেশিরভাগই আমরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি, নাকি? কারা কারা কৃষক? একটু হাত তোলেন। সবাই কৃষক। আমাদের মূল সমস্যা কি কি? সার, কীটনাশক, তেল, এগুলা, তাই তো? আমাদের টাকা দিলেও সার মিলে না, বীজ মিলে না, কীটনাশক মিলে না। আমরা কৃষকদের জন্য ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড দিব, যে কার্ডের আওতায় আপনারা আপনাদের সার, বীজ, কীটনাশক এগুলো আপনারা কিনতে পারবেন। এছাড়াও আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের উৎপাদিত খাদ্যশস্য আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি না, নাকি? এটা কিন্তু অনেক বড় সমস্যা। ধরেন পেঁয়াজ বা আলু, এগুলো মৌসুমে কত টাকা হয়? পেঁয়াজ কেজি হয়তো 30-40 টাকা, আর অফ সিজনে কত হয়? 100-150। তো এক্ষেত্রে আমরা কৃষকরা যেন ন্যায্য টাকা পায়, এই জন্য আমরা উদাহরণ দিয়ে বলছি যে 50 টাকা দিয়ে আমরা পেঁয়াজটা কিনে নিব।
নিয়ে অফ সিজনে ওইটাই আমাদের মজুত করার যে খরচটা আছে সেটা বাদ দিয়ে হয়তো 52 বা 53 টাকায় অফ সিজনে সাধারণ মানুষের কাছে বিক্রি করব সরকারি ভাবে। তাহলে হবে কি, কৃষকও ন্যায্য মূল্য পাবে, আবার আমরা যারা অফ সিজনে 200 বা 100 বা 150 টাকা দিয়ে কিনে খাই, আমরা তখন ওই ন্যায্য দামে 52 বা 53 টাকা দিয়ে আমরা কিনতে পারবো। আপনারা কি বুঝতে পারছেন? এই কথাগুলো কি সাধারণ মানুষকে বলতে পারবেন? ইনশাল্লাহ। আর আরেকটি প্রশ্ন করি আপনাদেরকে, আমরা যে টাকা পয়সা সঞ্চয় করি কি কারণে করি? ভবিষ্যতের জন্য তো অবশ্যই। ভবিষ্যতের কোন কাজটার জন্য করি? কি ধরনের বিপদ? দুইটা কারণ মেন আমার জানা মতে বা ধারণা মতে, অনেকগুলো আছে, তার মধ্যে দুইটা প্রধান। একটা হচ্ছে ছেলে মেয়ের বিয়ের খরচ, নাকি? তো ওইটাও আমরা জানি নির্দিষ্ট এত টাকার মধ্যে হয়ে যাবে। আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের চিকিৎসার জন্য, কারণ আমরা জানি না যে আমরা ভবিষ্যতে কোন রোগাক্রান্ত হব বা আমাদের কত টাকা খরচ হতে পারে। সেই জন্য আমরা আমাদের সাধ্য মতো আমাদের টাকা পয়সা সঞ্চয় করি, নাকি? আমি কি সঠিক বলছি? এই সমস্যার সমাধান করার জন্য আমরা ঠিক করেছি বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্য একজন এমবিবিএস ডাক্তার নির্দিষ্ট থাকবে। আমি কি বোঝাতে পারলাম? আপনার জন্য নির্দিষ্ট ডাক্তার থাকবে, ওই ডাক্তার আপনাকে দেখবে এবং সে কোনো ফিস নিবে না। যদি মনে হয় না ডাক্তারের চিকিৎসায় আমার উন্নতি হচ্ছে না, আমার অভিজ্ঞ ডাক্তার দরকার বা স্পেশালিস্ট ডক্টর দরকার, সেই রিকমেন্ড করবে কোন ডাক্তারের কাছে আপনি দেখাবেন। সেই বিশেষজ্ঞ ডাক্তারও আপনাদের কোনো ফিস নিবে না। আমি কি বোঝাতে পারলাম? আমাদের কিন্তু এটা একটা বড় সমস্যা, কারণ আমাদের মনে হয় ডাক্তার খুবই কম আছে যে ডাক্তার কখনো বলেছেন যে আর আসতে হবে না, তুমি ভালো হয়ে গেছো। হয় বলে 1 মাস পরে আসেন, না 1 বছর পরে আসেন, বলে না সবসময়? বলে তো। এই সমস্যা থেকে তো আমরা মুক্তি পাবো। আমি কি বোঝাতে পারলাম নাকি? কেউ হ্যাঁ না বলেন, না বুঝলে আরেকবার বলবো। আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের অর্থ ব্যয় হয়, বিশেষ করে ওষুধপত্র কেনাকাটা বা কোনো অপারেশন করতে বা ডায়াগনোসিস করতে টাকা লাগে সবচেয়ে বেশি, নাকি? তো আমরা আমাদের দেশের নাগরিক সবাইকে আমাদের স্বাস্থ্য বীমার মধ্যে আনার চেষ্টা করব, যে স্বাস্থ্য বীমার মধ্যে আপনারা যদি কোনো চিকিৎসা বাবদ কোনো খরচ হয়, যেমন ওষুধপত্র কিনতে বা অপারেশন করতে বা ডায়াগনোসিস করতে, তো সেই ক্যাশ মেমো বা ক্যাশের যে স্লিপটা বা ক্যাশ রসিদটা আপনারা সরকারি একটা অফিসে জমা দিবেন। আপনাদের যে খরচটা হয়েছিল সেই খরচের অধিকাংশ টাকা আপনারা ফেরত পাবেন। তো খুশি হন? ধরেন এটা কিন্তু অনেক বড় পাওয়া না? ধরেন কথার কথা 10,000 টাকা খরচ হলো একটা অপারেশন করতে, সেখান থেকে আপনি যদি জমা দেন তাহলে এখানে 6 থেকে 7 বা 8,000 টাকা আপনি হয়তো শর্ত সাপেক্ষে ব্যাক পাবেন বা ফেরত পাবেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তাহলে কিন্তু আমাদের আর চিকিৎসার জন্য কোনো সঞ্চয় খুব একটা করার দরকার হবে না। এগুলো বলতে পারবেন না সাধারণ জনগণকে? সাধারণ জনগণের সাথে সাথে আমাদেরকে বা আমাদের আশেপাশে যারা ভিন্ন দলের ভিন্ন মতের আরো অনেকে আছে, তাদেরকেও বলবেন যে আমাদের এই ছায়াতলে আসতে।